সবার উপর শান্তি বর্ষিত হোক যে যেখান থেকে এই মুহূর্তে এই টিউটোরিয়ালটা দেখা শুরু করেছো বা করেছেন, শিক্ষার্থী, শিক্ষক বা কোনো অভিভাবক। পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টার উপর বেস করে কেমিস্ট্রির পরের স্টেপগুলা অথবা কেমিস্ট্রির পরের জ্ঞানগুলা দাঁড়িয়ে আছে। আমাদেরকে খুব ভালো করে বোঝা লাগে এই অধ্যায়টাতে যে মৌলগুলা কেমন, এদের পরমাণুর ভর, পারমাণবিক ভর, আইসোটোপ, তেজস্ক্রিয় মৌলের যদি আইসোটোপগুলো দেওয়া থাকে বা বিভিন্ন প্রাতুল্যতার পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, সেখান থেকে কিভাবে পারমাণবিক ভর নির্ণয় করা যায়, মৌলগুলোর নাম কি, সংকেত কি, প্রতীক কি, অণুর সংকেত কেমন, কেন এরকম, এই যে পড়ালেখার যে এই যে স্টেপটা এখানে এবার এই জ্ঞানটুকু যে আমাদের এখানে অর্জন করতে হবে, তারপরে আমাদেরকে পর্যায় সারণী পড়তে হয়, বন্ধন পড়তে হয়, এরপরে মোল পড়তে হয়, বিক্রিয়া পড়তে হয়, কেমিস্ট্রি এবং এনার্জির রিলেশন পড়তে হয়। এই যে ধাপে ধাপে যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা আমাদেরকে বুঝে পড়লে আমার বিশ্বাস যে এই অধ্যায়টা একটা স্টুডেন্টের কাছে শান্তির হবে। এবং এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্মও আছে এবং সেই ম্যাথমেটিক্যাল টার্মসগুলো এবং ম্যাথগুলোকে আমাদের বুঝে করলে আমার বিশ্বাস কোনো প্রবলেম হবে না। আমার কাছে টেস্ট পেপার আছে, বরাবরের মতো যেহেতু আমি টেস্ট পেপার দিয়েই সমাধানগুলো করছি। প্রথম প্রশ্ন ঢাকা বোর্ড 2020-এ আসছে, কি ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টা? আচ্ছা, তোমরা যারা লেখাপড়া করছো তোমরা জানো না যে এই যে ক্যালসিয়াম, এটা যে 20, এটার শক্তি স্তর কয়টা? এটা কেমন করে আমি বিচার করব? মানে এটা নির্দ্বিধায় আমাকে মনে রাখতে হবে যে আমি ইলেকট্রন বিন্যাস করে করব। তো ইলেকট্রন বিন্যাস করে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে হচ্ছে 3d-তে যেহেতু থাকবে না, আগে হচ্ছে 4s2-তে যাবে, অর্থাৎ এটা 3d0 হবে। তো এখন আমাকে বলো, এই যে ইলেকট্রন কনফিগারেশনের যেই অবস্থাটা, এখানে এই যে 1s2 মানে হচ্ছে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, 2s2, 2p6 দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 3s2, 3p6, 3d0 এইখানে হচ্ছে 8টা ইলেকট্রন এবং এই 4s হচ্ছে 2টা। তার মানে আমার টোটাল শেল অর্থাৎ n আছে হচ্ছে 4টা। তার মানে কিভাবে 4টা? কারণ এই যে এটা হচ্ছে n = 1, এটা হচ্ছে n = 2, এটা হচ্ছে n = 3 এবং n = 4। তার মানে 4টা শেল আছে আমার মানে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে। এটা তোমরা সবাই জানো, তারপর আমি একটু ব্যাখ্যা করে দিলাম, বিকজ আমার বিশ্বাস একবার দেখলে তোমাদের আজীবন মনে থাকার কথা। কেমিস্ট্রি যেহেতু ক্যালসিয়াম যেহেতু 20, সুতরাং ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20-এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা এটা পাবো। পরের কোয়েশ্চেন, টিউমারের উপস্থিতি নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? টিউমার, এখন এটা একদম মুখস্থ বিদ্যা। টিউমারের উপস্থিতির জন্য আমরা যেটা জানি এটা হচ্ছে কোবাল্ট 60 ব্যবহার করা হয়। তার মানে এই যে কোবাল্ট 60 এইটা ব্যবহার করা হয় হচ্ছে টিউমারের জন্য। সুতরাং এই টিউমার বা হচ্ছে কোনো কলাকোষের অর্বুদ বা বৃদ্ধি নির্ণয় করতে, উপস্থিতি নির্ণয় করতে ব্যবহৃত হয় কোবাল্ট 60 আইসোটোপ। মনে থাকবে? আচ্ছা, পরের কোয়েশ্চেন, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমরা সবাই জানি পটাশিয়াম হচ্ছে ক্যালসিয়ামের আগের মৌল, তাহলে পটাশিয়ামের কত? 19। তার মানে পটাশিয়াম হচ্ছে কত? আমার পারমাণবিক সংখ্যা আমি এখানে লিখব, সুতরাং এটা হচ্ছে 19। তা ক্যালসিয়াম কত? আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে 20, যেটা আমি একটু আগে করলাম। পরের কোয়েশ্চেন, যদি কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর দেওয়া আছে, তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এই প্রশ্নটা এই চ্যাপ্টারের একেবারে বেসিক প্রশ্ন। অনেক জায়গায়, অনেক স্কুলে অনেকবার এটা আসছে। আমরা কি জানি, আমাদের কনসেপ্ট কি? আমরা জানি যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, এটা কিন্তু আমাদের ভুলে থাকলে হবে না। আপেক্ষিক পারমাণবিক ভর, এটাকে আমরা ইংলিশে কি বলি? রিলেটিভ অ্যাটমিক ম্যাস। দুইটা একই জিনিস। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বা রিলেটিভ অ্যাটমিক ম্যাস আমি যখন এটাকে নির্ধারণ করতে যাই বা গণনা করতে যাই, কি করতে হয়? আমাদেরকে মনে রাখতে হয় যে এটা হচ্ছে যে মৌলটার আমি হিসাব করছি সেই মৌলটির একটি পরমাণুর ভর। এটা তোমরা মানে এই জিনিসটাকে আমি অনেকবার ব্যাখ্যা করেছি, আমি জানি তোমরাও জানো, বাট একটু প্র্যাকটিস করা দরকার। এবং নিচে হচ্ছে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট।
বা এটাকে 1 ডাল্টনও বলা যায়। তোমাদের মনে থাকার কথা যে এই হিসাবটা, এই 1 ডাল্টন আসছে কোত্থেকে? ওই যে কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ। তো এই যে কার্বন 12 এই পরমাণুটার যে ভর, তার যে 1/12 পার্ট, এইটার মান আমাদের একেবারে মুখস্থ, একেবারে মুখস্থ। এই মানটা কত? এই মানটা হচ্ছে 1.66। এটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা কিন্তু আমাদের ভুললে হবে না, এবং এটা আমাদের ধ্রুবকের সংখ্যা যেমন আমরা মনে রাখি ঠিক তেমন করে মনে রাখতে হবে। বিজ্ঞানের ছাত্রছাত্রী হিসাবে এটা মনে রাখতে হবে 1.66 10⁻⁻24। তো এই যে 1.66 10⁻⁻24 গ্রামের যে ব্যাখ্যা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে এমনভাবে যে এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসেই, সেটা সৃজনশীল হোক, সেটা এমসিকিউ হোক, যে কোনোভাবে এটা আসে। এখন তুমি তাকায় দেখো 1.66 10⁻⁻24 গ্রাম এটা কি? এটা তো এখন আমাকে কোয়েশ্চেনে বলে দিছে এটা দিনাজপুর বোর্ড 2020-এর প্রশ্ন, যে একটি মৌলের একটি প্রকৃত ভর দেওয়া 6.644 10⁻⁻23। এখন তুমি আমাকে বলো এইটা দেওয়া আছে আর তোমার কাছে এইটা জানা আছে, তো এইটা দেওয়া এইটা জানা, তুমি আপেক্ষিক পারমাণবিক ভর বাইর করতে পারবে না? তো কোয়েশ্চেনে দিয়ে রাখছে যে এই মৌলটার ভর হচ্ছে 6.644 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তো আমি এটা দিয়ে ভাগ করব সরাসরি, তাহলে কত হয়? 6.644 ইন্টু 10⁻⁻23 ডিভাইডেড বাই 1.66 10⁻⁻24, হুইচ ইজ কত? 40.02। তার মানে এখানে 40, এই আপেক্ষিক পারমাণবিক ভর হবে 40। এখন 40.02 আছে, এই কারণে আমরা এটাকে একটা আসন্ন মান চিন্তা করেছি। তো 40 পারমাণবিক ভর কার? এটা ক্যালসিয়ামের। তাহলে আমি বলতে পারি যে ক্যালসিয়ামের একটা পরমাণুর ভরই এত। এই যে পারমাণবিক সংখ্যা 20, ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, তার মানে এইটা না যে 20-এর দ্বিগুণ করে 40 হয়েছে। এই 40টা হয়েছে ক্যালসিয়ামের একটা পরমাণুর ভর তার এই 1 অ্যাটমিক ম্যাস ইউনিটের চাইতে কত বেশি। সুতরাং প্লিজ তোমরা এই জায়গাটা মাথায় রেখো যে অ্যাটমিক, এটা হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট, এটাই হচ্ছে 1.66 10⁻⁻24 গ্রাম। প্লিজ ডু নট ফরগেট, এটা ভুলে যাও না, মন থাকবে? আচ্ছা, এরপরের কোয়েশ্চেন হচ্ছে 5 নম্বর, যে কোবাল্টের এম কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? এখন কোবাল্ট এটা কোথায় আছে? তুমি যদি হিসাব করো, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, তাহলে কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, নিকেল হচ্ছে 28, কোবাল্ট হচ্ছে 27। সুতরাং কোনো এই ক্ষেত্রে কোবাল্টের যে 27, এটার যদি আমি ইলেকট্রন কনফিগারেশন করি, এটা মুছে দিলাম, তোমরা পারবা, এটা আমার বিশ্বাস। এখন আমি যদি কোবাল্টের ইলেকট্রন কনফিগারেশন করি, ধর এটা ক্যালসিয়ামের জায়গায় কোবাল্ট আমি লিখব, তাহলে চেহারাটা কেমন হবে? তো যদি আমি এখানে লিখি ক্যালসিয়ামের জায়গায় কোবাল্ট, তাহলে এখানে লিখব 27। তো 27 যদি হয়, সব ঠিকঠাক থাকবে, 1:2, 2:2, 2p6, 3:3, 3p6, 4:2। তো এখন টোটাল হচ্ছে 20, আর বাকি থাকে কত? 7। তাহলে 7 কোথায় হবে? এইবারের 7 হবে এই যে এখানে 3d7। তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রেখো, ইলেকট্রন কিন্তু 3p এর পরে আগে 4s এ যাবে, তারপরে 3d-তে আসবে, এটা মিস্টেক করো না। তো এখন তুমি তাকায় দেখো, এইখানে 2টা ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন, এখানে কত? এখানে হচ্ছে 6, 2, 8, আর 7 হচ্ছে 15। এখন কিন্তু মাথায় রাখতে হবে এখানে এই 8টা ইলেকট্রন আর নাই, এখানে কত? এখানে হচ্ছে 15টা ইলেকট্রন। কোয়েশ্চেন করছে কোবাল্টের এম শেলে কয়টা ইলেকট্রন আছে? তো এম শেল কোনটা? তো এই যে N1 এটা হচ্ছে কে শেল, N2 এটা এল শেল, N3 এটা এম, N4 এটা এন। তার মানে আমি নিশ্চিতভাবে অ্যান্সার বলতে পারবো যে এম শেলে 15টা ইলেকট্রন আছে। কোবাল্টের এম শেলে 15টা ইলেকট্রন আছে। পারবা না তোমরা? কোনো প্রবলেম হবে? আমার তো বিশ্বাস হওয়ার কথা না, এই প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন, রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? এই যে লিউকেমিয়া,
এটা তো মুখস্থবিদ্যা। এই লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হবে হচ্ছে এই যে ফসফরাস 32, লিউকেমিয়া। এই লিউকোমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস 32 ব্যবহার করা হয়। টিউমার শনাক্ত করতে কোবাল্ট 60 ব্যবহার করা হয়। এটা একেবারে মুখস্থবিদ্যা থাকা লাগবে আমাদের, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, এই যে একটা মজার ব্যাপার, চট্টগ্রাম বোর্ড 2020-এ ND5 আর N+1S1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে কোনটা? এই জায়গায় তোমাদের কি প্রবলেম হয়? তুমি একটু তাকায় দেখো তো, এই জায়গায় একটু তাকায় দেখো, এই যে এখানে এই যে লাস্টের দুইটা দিকে একটু তাকাও, যেখানে এই যে 3D7 আর 4S2 লিখছি। কোয়েশ্চেনে বলছে ND5 আর একটা হচ্ছে N+1S1। আচ্ছা, এই N কত? যতই হোক, যদি N3 হয় তাহলে এই N+1 মানে কি 4, তাহলে এই N+1 মানে 4। তার মানে অ্যাকচুয়ালি এটা যদি 3D5 হয়, এটা হচ্ছে 4S1। তাহলে কোন ইলেকট্রন বিন্যাস এমন হবে? তো 3D4S এটার আগে এই জায়গাটা কনফার্ম আছে, তার মানে 1s2 2s2 2p6 3s2 3p6, এই যে 8 আর 8 16 আর 2 হচ্ছে 18, এই 18 তো ফিক্স। তার মানে এই জায়গাটার মধ্যে টোটাল 18টা ইলেকট্রন আছে। তো 18টা ইলেকট্রন আছে কার? আর্গনের। তো এখানে আর্গনের পরে এটা কার ইলেকট্রন বিন্যাস? 18-র পরে 5 মানে হইল 23 আর 1 হচ্ছে 24। এই 24 ইলেকট্রন বিন্যাসটা কার? এই 24 ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ক্রোমিয়ামের। তাহলে এই যে এখানে বলেছে যে এই ND5 আর N+1S1 এই যে ইলেকট্রন বিন্যাসটা এটা কার হইতে পারে? এটা নিশ্চিতভাবে ক্রোমিয়ামের হবে, কারণ সর্বশেষে এই 5 আর 1 6, তার আগে হচ্ছে 18, এই 18+6 এটা অলওয়েজ হচ্ছে 24, এবং এই 24 কার? এটা হচ্ছে ক্রোমিয়ামের। তার মানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ND5 N+1S1 আছে। ওকে ওকে, ডান। নিকেলের পারমাণবিক ভর কত? নিকেল কিন্তু 28 নাম্বার। তো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল। তাহলে নিকেল 28 যদি হয়, এটার পারমাণবিক ভর হচ্ছে 56 হবে। এটা কিন্তু গুণ করে না, 28 দুগুণে 56 না, 56 পারমাণবিক ভর হচ্ছে ওই অ্যাটমিক মানে ম্যাস ইউনিটের তুলনায়। তার মানে আমি যদি নিকেল চিন্তা করি, তাহলে নিকেলের পারমাণবিক ভর এটা হচ্ছে 56 হবে, 56। ওকে, আচ্ছা। এখন পরের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে নিচের কোনটি প্ল্যাঙ্ক ধ্রুবক? এই মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এই জায়গায় একটু মনে রাখতে হবে। প্ল্যাঙ্ক ধ্রুবক এটা হচ্ছে এইচ। এই এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34। এই মানটা মনে রাখা কি বেশি কষ্টের? 6.626 10⁻⁻34। এখানে আবার ইউনিট দিয়ে রাখছে যে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটাই মানে হচ্ছে জুল পার সেকেন্ড। সুতরাং মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এটা আমরা কখন ব্যবহার করি? ওই যে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ বের করার জন্য, যে কৌণিক ভরবেগটা কিসের সমানুপাতিক? h/2π এর n সমানুপাতিক, n এর সমানে, n এর মান। n কত? সেটা ফার্স্ট শেল হলে 1 হবে, সেকেন্ড শেল হলে 2 হবে। তাহলে mvr = n × h/2π, nh/2π, এই তো। আচ্ছা, পরের কোয়েশ্চেন, টেকনিশিয়াম 99 এইটার লাইফ টাইম কত ঘন্টা? টেকনিশিয়াম 99 এটা আবার বলা দরকার আছে। টেকনিশিয়াম 99 এইটার লাইফ টাইম হচ্ছে 6 আওয়ার। এটার অর্ধায়ু লাইফ টাইম, সরি না, হাফ লাইফ না, এটা হচ্ছে লাইফ টাইমটা হচ্ছে 6 আওয়ার। এটা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে। টেকনিশিয়াম 99 এর অর্ধায়ু 6 ঘন্টা। পরের কোয়েশ্চেন, নিচের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে সমর্থন করে না? এখানে অপশন কি দিছে দেখো, ফ্লোরিন, সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম। কেমন করে বুঝবা? আমি তো দেখেই বুঝতে পারতেছি, তোমরাও বুঝতেছো এটা পটাশিয়াম হবে। কেন? কারণ হইল, কেন পটাশিয়াম হবে এইটার হচ্ছে উত্তরটা দিচ্ছি আমি। তোমরাও হয়তো জানো যে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, তাই না? তো পটাশিয়ামের যদি 19 হয়, অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা ছিল 1s2 2s2 2p6 3s2 3p6 3d হচ্ছে 0 4s হচ্ছে 1। এটা কেন হয়?
তার আগে একটু বলে নিচ্ছি, এই ধরনের প্রশ্নে তোমরা একটু মাথা রেখো যে এই যে প্রথম শেলে 2টা, দ্বিতীয় শেলে 8টা, তৃতীয় শেলে তো অ্যাকর্ডিং টু 2n স্কোয়ার রুলস 18টা হওয়ার কথা, কিন্তু এখানে তো 18টা হচ্ছে না, এখানে 8টাই হইতেছে। এই যে 6 আর 2 8, 0 তো আর যোগ করলে কিছু থাকতেছে না, 4 নাম্বার শেলে গিয়ে একটা থাকতেছে। তার মানে পটাশিয়ামের কে শেলে 2টা ইলেকট্রন, এল শেলে 8টা, এম শেলে 8টা এবং এন শেলে হচ্ছে আরেকটা ইলেকট্রন আছে। তাহলে এটা তো 2n স্কোয়ার সূত্রকে ওবে করছে না। কারণ হইল এই 4 নাম্বার শেলটা থেকে ও দ্রুত ইলেকট্রনটা ত্যাগ করতে পারে এবং এই কারণে পটাশিয়াম গ্রুপ 1-এর মৌল ক্ষার ধাতু। সুতরাং ওর যদি এখানে 9টা হইতো, 2n স্কোয়ার হিসাব করলে তো তৃতীয় শেলে 18টা থাকতে পারতো, তাহলে এটা M9 হইতে পারতো, কিন্তু সেটা হয় না, কারণ কেমিস্ট্রি মানেই হচ্ছে রহস্য এবং মজার রহস্য। সুতরাং এটা হচ্ছে সম্ভব না এখানে। পরের কোয়েশ্চেন, নিচের কোন মৌলটির একটি পরমাণুর ভর 2.66 × 10⁻23 গ্রাম দেওয়া আছে? এটা যশোর বোর্ড 2020-এর প্রশ্ন। তোমাকে একটা মৌলের ভরই দিয়ে রাখছে, এবার মৌলটা জিজ্ঞেস করছে কোন মৌল। তো যেই মৌলটার ভর দেওয়া, এটা তো তুমি জানো না 2.66 × 10⁻23 কার হইতে পারে। কেমন করে করবা? তুমি ভাবো কেমন করে করবা। তুমি যখন চিন্তা করবা, খেয়াল করে দেখো, তুমি যখন চিন্তা করতেছ মান দেওয়া আছে যে 2.66 10⁻23 গ্রাম এটা দেওয়া আছে। আমি এটাকে জাস্ট 1 AMU দিয়ে ভাগ করে ফেলবো, 1.66 10⁻24 গ্রাম। আমি এবার দেখি কি আসে। যদি আমি 2.66 10⁻23 কে আমি যদি 1.66 10⁻24 দিয়ে ভাগ করি, অ্যান্সার আসবে 16.02, অ্যারাউন্ড 16। তার মানে এইটার মান 16। কোন মৌলের পারমাণবিক ভর 16? কার? এটা নিশ্চিতভাবে অক্সিজেন হবে। তার মানে এই 16 এটা অক্সিজেন অণুর পারমাণবিক ভর। হ্যাঁ, আপেক্ষিক অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর। তাহলে এটা হচ্ছে 16। তার মানে অক্সিজেনের একটা পরমাণুই তার কার্বন 12 পরমাণুর 12 ভাগের 1 অংশের তুলনায় 16 গুণ ভারী। মন থাকবে, এটা অক্সিজেন হবে। পরের কোয়েশ্চেন, টাংস্টেন মৌলের প্রতীক কোনটা? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক জায়গায় দেয়। এবং এটা ভিকারনেস একটা প্রশ্ন দিয়েছিল যে নিচের কোন মৌলটির ল্যাটিন নাম ওলফ্রাম। তো ওলফ্রাম এটা কিন্তু ল্যাটিন নাম। টাংস্টেন এই শব্দটা একটু মাথায় রেখো। এই যে টাংস্টেন, এইটা হচ্ছে আমার ধাতুটা এবং এইটার প্রতীক হচ্ছে ওলফ্রাম। তার মানে টাংস্টেনকে ডাব্লিউ প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং তুমি যখনই তুমি দেখবা, তোমার বইয়ের মধ্যে দেখো পর্যায় সারণীতে এই ডাব্লিউ মানে হচ্ছে টাংস্টেন। টাংস্টেন এটা হচ্ছে প্রতীক ডাব্লিউ, টি না কিন্তু। পরের কোয়েশ্চেন, হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? অ্যাকচুয়ালি এটা ধরতে হবে 7টা আইসোটোপ আছে। কোন আইসোটোপটি পোলট্রি ফার্মে ব্যবহার করা হয়? এই যে এটা কোবাল্ট-60। আচ্ছা, কোনটির ইলেকট্রন বিন্যাসটি Fe3+ আয়নের জন্য প্রযোজ্য? এইবার একটা মজার ব্যাপার, Fe3+ মানে আয়রনের হবে, এটা আমি জানি। কেন জানি? কারণ Fe3+ এর ক্ষেত্রে তো আমরা বুঝতেই পারতেছি যে এটা আয়রনের, কিন্তু ইলেকট্রন কনফিগারেশনটা কেমন হবে সেটা হচ্ছে আমার প্রশ্ন। তুমি একটু মনে মনে ভাবো, চিন্তাটা করো যে আমি যদি আয়রনকে ভাবি যে এই হচ্ছে আয়রন 26, খেয়াল করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d-তে কত হবে আমি পরে হিসাব করব। যদি 26 হয়, এই পর্যন্ত 18 সবাই জানে, তার মানে এখানে 2 দিলে 20 হবে, তাইলে এখানে 6 দিলে 26 হবে। এটা আয়রনের ইলেকট্রন কনফিগারেশন। এখন আমি Fe3+ হিসাব করছি, ফেরিক আয়ন। তো Fe3+ আমি যখন হিসাব করব, আমি জানি 3টা ইলেকট্রন চলে যাচ্ছে, তার মানে এটা 23 হবে। 23 হইতে গেলে কি হইতে হবে? এবার তুমি একটু ভাবো, 23 হইতে গেলে 3টা ইলেকট্রন চলে গেছে, তার মানে কোন শেলটা বাদ হবে? খেয়াল করে দেখো, এই 2টা ইলেকট্রন আগে যাবে, 4s থেকে আগে যাবে, আর এই 6 থেকে একটা ইলেকট্রন যাবে। তাহলে সর্বশেষ কি টিকে থাকবে? টিকে থাকবে এই যে এগুলা 1s2 2s2
2p6 3s2 3p6 3d অবশ্যই হবে 5 3d 5 হবে, কারণ কি এই দুইটা তো গেছেই, সাথে 3d 6 থেকে একটা চলে গেছে, তাহলে এইটা হচ্ছে ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাস। এবং এই কারণে ও যে একটা আয়ন গঠন করেছে, যে আয়নে এই ডি অরবিটাল 1 থেকে 9 মধ্যে আছে, এই কারণে এই আয়রনকে বলা হয় অবস্থান্তর মৌল। এটা তোমাদের 4th অধ্যায়ের একটা পর্যায় সারণী, তোমরাও জানো, যেটাকে বলা হয় ট্রানজিশনাল এলিমেন্ট। এটা অবস্থান্তর মৌল, মনে থাকা উচিত তোমাদের, এই তোমরা পারবা। এরপর কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোনটির প্রতীক দ্বারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায়? খুব মজার ব্যাপার বলেছে। এখানে অপশন কি দিয়েছে দেখো, Pne-a। তুমি খেয়াল করে দেখো, Pne-a এগুলো দিয়েছে অপশন। কোনটি দিয়ে একটা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায় খেয়াল করো। এই n মানে নিউট্রন, এটা মৌল বোঝায় না। ইলেকট্রন তো বুঝতেই পারতেছে এটা মৌল বোঝাচ্ছে না। এ মানে কোনো মৌল না, এ হচ্ছে ভর সংখ্যার প্রকাশ। তার মানে বাকি থাকলো P, অ্যান্ড উই নো এই P স্ট্যান্ডস ফর ফসফরাস। সুতরাং P মানে হচ্ছে ফসফরাস, ঠিক আছে। সুতরাং ফসফরাস আমরা কিভাবে জানি? আমরা অনেকবার দেখছি যে ফসফরাস PCl3 হয়েছে, ফসফরাস ট্রাইক্লোরাইড হয়েছে, ফসফরাস পেন্টাক্লোরাইড হয়েছে, তাই না? তো এটাও মনে আছে আমাদের যে ফসফরাস ট্রাইক্লোরাইডে অষ্টক পূরণ হয়, কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইডে অষ্টক সম্প্রসারণ হয়ে যায়। এই জিনিসগুলো একটু আমাদের মনে রাখা লাগবে। সুতরাং এটা একটা মজার প্রশ্ন, এবং এই প্রশ্নটা করেছে কুমিল্লা বোর্ড 2019। এরপর একটা প্রশ্ন করেছে 56-26 আয়রন পরমাণুর নিউট্রন সংখ্যা কত? এই জায়গায় তোমরা কিন্তু মিস্টেক করো না, তোমরা পরীক্ষার হলে এই জায়গাটায় মিস্টেক করো না। এই মৌলের নিউট্রন কত হবে? নিউট্রন তখনই হবে, আমি জানি এই 56 মানে হচ্ছে ভর সংখ্যা, আর এই জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন আমার কথা হচ্ছে, স্যার ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যার বিষয়টার ব্যাখ্যাটা কোথায়? তোমরা যদি একটু ভালো করে তোমাদের বইয়ের এই 41 নম্বর পৃষ্ঠাটার দিকে তাকাও, আমার বিশ্বাস এইখানে সব লেখা আছে, এভরিথিং রিটেন ক্লিয়ারলি। সো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি এখান থেকে এটাকে বাদ দিব, তো আমি 1 সেকেন্ডে হিসাব করব যে 56 থেকে 26 গেলে বাকি থাকবে 30। এই 30 হচ্ছে আমার নিউট্রন সংখ্যা, n নিউট্রন সংখ্যা হচ্ছে 30। মন থাকা উচিত। পরের কোয়েশ্চেন, হার্টে পেসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটা? এটা হচ্ছে হার্টে পেসমেকার বসাইতে ব্যবহৃত হয় প্লুটোনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 94। সুতরাং এইটা মাথায় রেখো, প্লুটোনিয়াম অ্যাকচুয়ালি এটা 238-94, এটা হচ্ছে পেসমেকারে ব্যবহার করা হয়। পেসমেকার অবশ্যই হার্টের জন্য ইউজ হবে। তোমরা জানো যে হার্ট যদি তার ইলেকট্রিক সিগন্যাল প্রদান করার ক্ষমতা, বা ন্যাচারাল পেসমেকার যেটা এসএ নোডে থাকে, সেখানে যদি ইলেকট্রিক সিগন্যাল পালস করার ক্ষমতা হারায় ফেলে, তখন আর্টিফিশিয়াল পেসমেকার ব্যবহার করা হয়। এবং সেই পেসমেকারগুলোর জানো যে মেয়াদ থাকে 5 বছর, এবং অ্যারাউন্ড 3 ধরনের পেসমেকার থাকে, সিঙ্গেল চেম্বার, ডাবল চেম্বার অ্যান্ড ট্রিপল চেম্বার, ঠিক আছে। 29 কপারের ইলেকট্রন বিন্যাস কোনটা? তোমরা এটা এতবার পড়ছো যে আর এখানে বলার দরকার নাই। যখনই তোমার মানে কপার তুমি দেখবা, তোমার এখানে 29টা উপরে হবে না, 29টা নিচে হবে। এই যে 29 কপার একেবারে আমাদের সবার মুখস্থ, যে এইটাতে 3Dতে 10 থাকে আর 4s-এ 1 থাকে, মানে এইটা আমাদের আর মুখস্থ করার বাকি নেই। 3Dতে 10 আর 4s-এ 1। সুতরাং এটা আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস। আর যদি আমি ক্রোমিয়াম একটা হিসাব করি, যেটাও তোমরা জানো একমাত্র ব্যতিক্রম হিসাবে তোমাদের দিয়েছে, সেইখানে এই 3D হবে 5, 4s হবে 1। এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের মানে শেষের অবস্থানটা। সো এই যে কপার আর এই যে ক্রোমিয়াম, এই যে এখানে দিছে, এগুলো আমাদের মুখস্থ না? মুখস্থ তো। তোমাদের মুখস্থ না হলে কার হবে মুখস্থ? আমার না। আচ্ছা, স্ক্যান্ডিয়ামের তৃতীয় শেলে ইলেকট্রন কয়টা? স্ক্যান্ডিয়াম কত? 21 না?
তো তৃতীয় শেলে 2, 8, 10 আর হচ্ছে 11, 12, 4s2 12, তাহলে 9টা হবে। স্ক্যান্ডিয়ামের তৃতীয় শেলে ইলেকট্রন হবে 9টা। সো কেমন করে করলেন তুমিই ভাবো, আমার তো মানে করার দরকার নেই, ব্যাখ্যারই দরকার নেই। তারপরে বলে দিচ্ছি যদি তোমাদের একটু প্র্যাকটিসের জন্য তো আমার এই ভিডিওগুলো করা, কারণ সৃজনশীল সমাধান, এমসিকিউ সমাধান এগুলোর জন্য আলাদা অত বেশি পরিশ্রমের দরকার হবে না। একটা স্টুডেন্ট যদি নিজে নিজে প্র্যাকটিস করে তাইলে পারবে। যদি আয়রন 26-এর বদলে আমি এখানে স্ক্যান্ডিয়াম লিখতাম, যে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, তাহলে এই পর্যন্ত 18 শিওর। তাহলে এইখানে যে 2 দিব এটাও শিওর, তাহলে 20 হইল। বাকি থাকলো কয়টা? একটা। তখন আমি এখানে দিব হচ্ছে 1। যদি এখানে 1 দেই, এই যে দেখো তৃতীয় শেলে 2, 6 আর 1, 9টা ইলেকট্রন থাকে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট শেল। কে শেল 2টা, এল শেল 8টা, এই যে এম শেলে হচ্ছে 9টা ইলেকট্রন। 9টা ইলেকট্রন স্ক্যান্ডিয়ামের এম শেলে 9টা ইলেকট্রন থাকে। আয়রনের এম শেলে কয়টা ইলেকট্রন থাকে? আয়রন, এই যে একটু আগে লিখছি, উরি আল্লাহ একই প্রশ্ন, আয়রনের এম শেলে কয়টা ইলেকট্রন? তো আয়রনের এখানে কত হয়েছিল? 26। তো 26 হওয়াতে এখানে কত হয়েছিল? 21-এর পরে আর 5 হবে, তাহলে এখানে 5 হবে। তো 3D যদি 6 হয়, তাহলে এখানে আরও 5 যুক্ত হইলে তাহলে 5 আর 9 14। আয়রনের এম শেলে 14টা ইলেকট্রন থাকবে। স্ক্যান্ডিয়ামের এম শেলে 9টা ইলেকট্রন থাকবে, আয়রনের থাকবে 14টা। এই প্রশ্নটা খুব কমন। তারপর 13-6x, এটার আইসোটোপ কোনটা? আইসোটোপ খুব মজার প্রশ্ন করেছে। এটা কোথায়? বরিশাল বোর্ড 2019। ওরা প্রশ্ন করেছে এরকম যে 13-6x, আমি একটা মৌলকে চিনব কি দিয়ে? আমি একটা মৌলকে চিনব এই পারমাণবিক সংখ্যা দিয়ে। আমি নিশ্চিত এটা কার্বন, তার মানে এখানে আর কি থাকতে পারে? এখানে থাকতে পারে হচ্ছে 12C। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, এটা হচ্ছে আইসোটোপ। কারণ এই কার্বনের এখানে 6 আছেই, যদি ওরা 6টা দেয় নাই, কারণ স্টুডেন্টকে দেখতে বুঝতে এই কোয়েশ্চেনটা করা হয়েছে যে তারা এই 6 না দেখেও চিনতে পারে কি না। তার মানে 13-6x এর আইসোটোপ এই 12C হবে। ওকে ওকে। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে, হ্যাঁ পার্সেন্টেজ দিয়েছে, শতকরা পার্সেন্টেজ, সেটা হচ্ছে কিসের? আইসোটোপের। 16-8, এই যে এবার আসো, অক্সিজেনেরটা দিয়েছে। এগুলো কিন্তু খুব মজার, এবং এগুলো আমি তো ব্যাখ্যা করতে গিয়ে আমার টাইম বেশি লাগতেছে, কিন্তু তোমরা তো দ্রুত করবা, এবং তোমাদের দ্রুত করা ছাড়া উপায় নাই, কারণ এমসিকিউতে এটাই হচ্ছে প্র্যাকটিস যে একটা স্টুডেন্ট কত দ্রুত করতে পারে এটা। এখানে 16-8 অক্সিজেন দিছে 38%, তার মানে 16-8 অক্সিজেন, এইটা প্রকৃতিতে পাওয়া যায় 38%। আরেকটা হচ্ছে এই 15-8 অক্সিজেন, ওরা যেইভাবে দিবে আমরা সেইভাবে করব। এটা আছে 62%। এখন তুমি আমাকে বলো এইটার পারমাণবিক ভর কি হবে? কি হবে? আমি কি চিন্তা করব? আমি চিন্তা করব আমার ভর সংখ্যার আর পার্সেন্টেজ। তার মানে আমি এই 16-র সাথে 38 গুণ করব, এবং 15-র সাথে 62 গুণ করব। গুণ করে যোগ করে 100 দিয়ে ভাগ করে দিব, কাজ শেষ। তাহলে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে 16 × 38 প্লাস 15 × 62 ডিভাইডেড বাই 100। তুমি এটা করে দেখো, এটা 15.30 আসবে, 15.30 আসবে, এবং এই 30 না, অ্যাকচুয়ালি 15.38 আসবে। 15.38, এটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর এই মৌলের অ্যাকর্ডিং টু দ্য ডেটা। আর্গন মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টা? আর্গনের হচ্ছে 18, তাহলে 2, 8, 8, 3টা শেল থাকবে। আর্গনের 3টা শেল। একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত? একটা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর মানেই হচ্ছে ওর ভিতরে শুধু আছে প্রোটন, কিন্তু ইলেকট্রনের ভর আমি হিসাব করছি না, যেহেতু একটাই প্রোটন আছে, সুতরাং যেহেতু নিউট্রন নাই, সুতরাং প্রোটনের ভরই হচ্ছে ওই প্রোটন, হাইড্রোজেনের ভরটাই হচ্ছে প্রোটনের ভর, তার মানে 1.67। এই যে প্রোটন, ম্যাস অফ প্রোটন হচ্ছে 1.67 × 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে প্রোটনের ভর, সুতরাং হাইড্রোজেনের ভরও এটাই হবে। তারপর সোডিয়ামের পারমাণবিক ভর কত? পৃথিবীর সবাই পারে, 23।
পটাশিয়াম মৌলের প্রতীক কোনটা? পটাশিয়াম শুনলেই পি চিন্তা করা যাবে না, পটাশিয়ামের প্রতীক কে। এটা অনেকেই মনে করে তো সহজ, কিন্তু সামটাইমস এটা স্টুডেন্ট হচ্ছে তার সাইকোলজিক্যালি যখন ব্রেনটা কাজ করতেছে পরীক্ষার হলে, তখন দেখা যায় যে পটাশিয়ামের পি চলে আসতে পারে মনের অজান্তে। কিন্তু আমরা জানি যে পটাশিয়ামের সংকেত হচ্ছে কে। এই কে স্ট্যান্ডস ফর ক্যালিয়াম, এটা একটা ল্যাটিন নাম। সো সোডিয়ামের ন্যাট্রিয়াম, লেডের প্লাম্বাম, মার্কারির HG, হাইড্রার জিরাম, ইউ নো দ্যাট। রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় আবার একই প্রশ্ন, এই যে এটা কত কেটে দিছি 32 ফসফরাস, এটা হচ্ছে এই যে ফসফরাস 32, এটা ব্যবহার করা হয় লিউকেমিয়া রোগের চিকিৎসায়, এবং এটা শ্বেত রক্তকণিকার একটা অস্বাভাবিকতা, তোমরা জানো। তারপর সালফারের সঠিক সংকেত কোনটা? রাজশাহী বোর্ড 2017 প্রশ্ন। সালফারের সঠিক সংকেত নিশ্চিতভাবে হবে S8। এখানে 8টা পরমাণু একসাথে সালফার 8 অণু গঠন করে। Ca2+, এটার ইলেকট্রন সংখ্যা কত? এটা তোমাদের প্রশ্ন করতে পারে। অলওয়েজ মনে রাখবা Ca2+, ক্যালসিয়ামের স্বাভাবিক অবস্থায় পারমাণবিক সংখ্যা কত? 20। তো এখানে যদি 2+ দেয় তার মানে কি? এখান থেকে নিশ্চিতভাবে 2টা ইলেকট্রন কি হয়েছে? চলে গেছে। তার মানে এখানে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20 হইল, ইলেকট্রন দাঁড়াবে 18। তার মানে এই মৌলের প্রোটন সংখ্যা অবশ্যই 20, কিন্তু ইলেকট্রন সংখ্যা 18। এটা একটু মনে রেখো। আচ্ছা, কোনটির ডি অরবিটাল অর্ধপূর্ণ যার পারমাণবিক সংখ্যা 25? একদম ঠান্ডা মাথায় ভাবতে পারছি। কেমনে? কারণ ডি অরবিটাল 25 কার? ম্যাঙ্গানিজ। তাহলে ম্যাঙ্গানিজের 25 যদি হয়, তুমি খেয়াল করে দেখো 25, তাহলে এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, এইবার হচ্ছে 4s2। তাহলে টোটাল 20টা হবে 4s2 দিলে। তাহলে আমি ডি এর মধ্যে অবশ্যই 5 দেব। তাহলে এই যে ডি 5 স্বাভাবিক অবস্থায় কার? এই হচ্ছে ম্যাঙ্গানিজের। তার মানে ম্যাঙ্গানিজ মৌলের ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকে। তারপর Al3+ আয়নের ইলেকট্রন সংখ্যা কত? আবার সে একই প্রশ্ন। আমি জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, সেখান থেকে 3টা চলে যাচ্ছে, তাই এটা Al3+ হয়েছে। তার মানে এখানে ইলেকট্রন আছে 10টা। Al3+-এ প্রোটন ঠিকই 13টা আছে, কিন্তু ইলেকট্রন আছে 10টা। Ca2+, এটার ইলেকট্রন বিন্যাস নিচের কোনটির অনুরূপ? Ca2+ যদি হয় তাহলে 18 হবে। তা 18-এর ইলেকট্রন বিন্যাসটা নিশ্চিতভাবে কার সমান? আর্গনের সমান, কারণ আর্গন কিন্তু 18, পারমাণবিক সংখ্যা 18। এটা কুমিল্লা বোর্ড 2017 প্রশ্ন। এরপরে দেখো, নিচের কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 10 আর নিউট্রন সংখ্যা রয়েছে 12? তুমি ভাবো, একটা কি মজার প্রশ্ন করেছে কুমিল্লা বোর্ড 2017-তে। এই প্রশ্নটা করার পেছনে একটা স্টুডেন্ট কতটুকু সে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা পারে, এটা কিন্তু যাচাই বাছাই হয়ে যাবে। তার মানে তোমরা একটু প্র্যাকটিস করলেই দেখবা যে জিনিসগুলো তোমার কাছে ইজি লাগতেছে। সো নিচের কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 10 আর নিউট্রন সংখ্যা 12? ইলেকট্রন সংখ্যা 10 হইতে পারে এই পরমাণুটার সোডিয়াম প্লাস, তাহলে এর যদি হয় 11, তারা যদি থাকে 12টা ইলেকট্রন, তার মানে এখানে 23 হচ্ছে নিউট্রন। এই মৌলের ইলেকট্রন সংখ্যা আছে 10, এবং অ্যাকর্ডিং টু দ্য অপশনস আমি এটা বলছি। কারণ সোডিয়াম প্লাস মানেই হচ্ছে ওর 11টা প্রোটন ছিল ঠিক, কিন্তু সে একটা ইলেকট্রন দিয়ে ফেলেছে, তাই ও হবে 10। পৃথিবীর বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে? এটা এত বেশি বহুল ব্যবহৃত একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে কার্বন 14 ব্যবহার করা হয়। এটা তোমাদের একদম মুখস্থ রাখতে হবে যে পৃথিবীর বয়স নির্ধারণে কার্বন 14। কেন জানো? কারণ কার্বন 14-এর অর্ধায়ু এত বেশি যে কার্বন 14 এইটার যে হাফ লাইফ, এটার যে অর্ধায়ু, এই হাফ লাইফ হচ্ছে অ্যারাউন্ড 5400 বছর। কার্বন 14 মৌলের এই আইসোটোপটার অর্ধায়ু হচ্ছে 5600 বছর। ভাবা যায়? দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে ওয়াইডলি ইউজড একটা আইসোটোপ, যেটা দিয়ে পৃথিবীর বয়স নির্ণয় করা যায়, ইভেন জীবাশ্মর বয়স নির্ণয় করা যায়। তারপর ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? ম্যাগনেসিয়ামের 24।
আচ্ছা, একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? সবাই আমরা জানি ইলেকট্রন মানে ম্যাস অফ ইলেকট্রন, এই ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 10⁻28 গ্রাম অথবা 9.11 10⁻31 কেজি, একই কথা, 31 কেজি হবে। মাইনাস 9.11 সরি 9.11 10⁻31 কেজি ইলেকট্রনের ভর। তারপর কোন আয়নটির ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর সমান? যেই ক্ষেত্রেই 18 হবে, এটা ইউজুয়ালি Ca2+ এর ক্ষেত্রে হয়, আবার ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে হয় Cl মাইনাস, 18ই হবে। ক্রোমিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস কোনটি? ক্রোমিয়ামের 3d5 4s1 হয়, তো 4s1 হবে। আচ্ছা, পারদের ল্যাটিন নাম কি? এটা হচ্ছে হাইড্রার জিরাম হবে পারদ। Hg এটা মার্কারি কিন্তু ইংরেজি নাম, তাহলে Hg এটা হচ্ছে ল্যাটিন নাম, এটা হচ্ছে হাইড্রার জিরাম। হাইড্রার জিরাম হচ্ছে পারদের ল্যাটিন নাম। এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন করছে, এটা আমেনা বাকি রেসিডেন্সিয়াল স্কুলের কোয়েশ্চেন। ওরা অপশন দিয়েছে মার্কারি, আর্জেন্টাম, পারদ, পারদ লিখছে PAROD, মজার জিনিস, আর এটা হচ্ছে হাইড্রার জিরাম। নিচের কোনটিতে একাধিক পরমাণু থাকে না? অপশন দেখো কি কি। অপশন হচ্ছে ফ্লোরিন, ব্রোমিন, পটাশিয়াম, অক্সিজেন। এটা আমরা সবাই জানি যে ফ্লোরিনেও 2টা, ব্রোমিনেও 2টা, অক্সিজেনও 2টা, কিন্তু পটাশিয়ামে আমরা K2 লিখি না, সুতরাং ও একাই হচ্ছে থাকে এবং এটি হচ্ছে পটাশিয়ামের সংকেত। আচ্ছা, নিচের কোন প্রতীকটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে? এগুলা পারবা। আচ্ছা, নিচের কোন মৌলটির নাম আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে জিরকোনিয়াম হবে, জিরকোনিয়াম আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। যেই মৌলটা এটা হচ্ছে ZR, জিরকোনিয়াম। জিঙ্ক, ক্যাডমিয়াম, জিরকোনিয়াম। তোমাদের যেই এটা মানে পর্যায় সারণীটা আছে সেখানে দেখবা যে না, এই জিরকোনিয়াম এটা হচ্ছে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, ZR, হ্যাঁ, এটা কত নম্বরে পড়েছে ZR আমি তো মনে করতে পারছি না, দাঁড়া আমি একটু খুঁজি। ZR জিরকোনিয়াম এটা 40, হ্যাঁ 40 নম্বর মৌল, সুতরাং 40 নম্বর মৌলটা হচ্ছে জিরকোনিয়াম। 40 নম্বর পারমাণবিক সংখ্যা হচ্ছে 40, জিরকোনিয়াম, ভুলে গেছিলাম। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে সালফার ও ফসফরাসের অণুর সংকেত কোনটি? সালফার এবং ফসফরাস। সালফারের ক্ষেত্রে তো বললামই, আগে বলেছি S8 হবে, আর ফসফরাসের ক্ষেত্রে P4 হবে। এটা হচ্ছে সালফার এবং ফসফরাসের অণুর সংকেত। ক্যালসিয়াম পারম্যাঙ্গানেটের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? ভালো প্রশ্ন। তো ক্যালসিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত পারা লাগবে আগে। তো পারম্যাঙ্গানেট মানে তো KMnO4, তাই না? তো ক্যালসিয়াম পারম্যাঙ্গানেটটা কি? এটা হচ্ছে ক্যালসিয়াম MnO4 হোল 2। যদি হোল 2ই হয়, এবার খেয়াল করো এখানে কি ক্যালসিয়ামের একটা, এই যে দেখো ম্যাঙ্গানিজ একটা, অক্সিজেন 4টা, তাহলে 4 আর 1 5 দুগুণে 10, তাহলে 10 আর 1 হচ্ছে 11। ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট যৌগে পরমাণুর সংখ্যা হচ্ছে 11টা, নিশ্চিতভাবে 11টা। নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? অ্যান্সার হচ্ছে H+, কারণ ওর এখানে কোনো ইলেকট্রনই নাই, একটা ইলেকট্রন দিয়ে ফেলছে, সুতরাং এইখানে বোর যেই মডেল এইটা প্রযোজ্য হবে না, ওর ইলেকট্রনই নাই, H+। নিচের কোনটি আইসো ইলেকট্রনীয় পেয়ার? এই জায়গায় একটু মাথায় রাখো, এই শব্দটা তোমাদেরকে একটু টেনশনে ফেলাইতে পারে, কিন্তু বিষয়টা একদম সোজা। আইসো শব্দটার মানে হচ্ছে সেম, সো আইসো ইলেকট্রনিক এই শব্দটার মানে হচ্ছে সমান, সমান এবং হচ্ছে ইলেকট্রন বিশিষ্ট, সমান ইলেকট্রন বিশিষ্ট, এটাকে আইসো ইলেকট্রনীয় বলা হয়। ওই যে এরকমভাবে ক্লোরাইড ইজ ইকুয়াল টু আর্গন ইজ ইকুয়াল টু Ca2+, এখানে হচ্ছে হবে এই যে S2- এবং হচ্ছে আর্গন। এটা কিভাবে? কারণ সালফারের তো 16টা আছেই, ও আরও 2টা ইলেকট্রন রিসিভ করেছে বলে 2- হয়েছে, তার মানে এখানে সালফারের হবে 18 আর আর্গনের তো এমনিতেই হচ্ছে 18, সুতরাং S2- এবং আর্গন হচ্ছে আইসো ইলেকট্রনিক।
এর ছাড়াও তোমাদের মনে করো কিউপ্রিক আয়নে ইলেকট্রন কয়টা থাকে? কিউপ্রিক আয়ন, খুব মজার প্রশ্ন। কপারের তো ইউজুয়ালি পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, মানে 29টা ইলেকট্রন থাকার কথা। কিউপ্রিক আয়ন মানে হচ্ছে Cu2+ হবে, তার মানে ও যদি 29টা থেকে 2টা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে 27টা ইলেকট্রন থাকবে কিউপ্রিক আয়নে। এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কিউপ্রিক আয়নে 27টা ইলেকট্রন থাকবে। সালফাইড আয়নে ইলেকট্রন সংখ্যা কত? সালফাইড S2-, এই যে এটা 18, এখানে 18টাই থাকবে। সুতরাং এখানে প্রশ্নের আসলে কোনো শেষ নাই, অনেক প্রশ্ন আছে। সুতরাং যখনই, যেমন বেরিয়াম আয়নে কতটি ইলেকট্রন আছে? বেরিয়াম, এটা গ্রুপ 2, এটা 54 হবে। ম্যাগনেসিয়াম 2+ আয়নের নিউট্রন এবং ইলেকট্রন যথাক্রমে কত? তো ম্যাগনেসিয়াম 2+-এ নিউট্রন কিন্তু 12টাই থাকবে ম্যাগনেসিয়ামে, কারণ ম্যাগনেসিয়াম কি 24, তাহলে যদি 24 হয় ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা যদি 12 হয় এবং যদি Mg2+ হয় তাহলে নিউট্রন আছে হচ্ছে 12টা, ইলেকট্রন 2+ হয়ে যাওয়ার কারণে আছে 10টা। এটা ম্যাগনেসিয়াম 2+-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সো ইন দ্যাট কেস হাইড্রোজেনের কয়টি আইসোটোপ গবেষণাগারে সংশ্লেষণ করা হয়? অ্যান্সার হচ্ছে 4টা, আর 3টা প্রকৃতিতে পাওয়া যায়, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। বোর মডেল হতে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ আমরা জানি hc/λ, এটা হচ্ছে hc/λ, এটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ অ্যাকর্ডিং টু বোরস ল। আর কৌণিক ভরবেগ হচ্ছে ওই যে nh/2π। সুতরাং পরের কোয়েশ্চেন, কেমোথেরাপিতে কি ধরনের পদার্থ ব্যবহার করা হয়? এটা তেজস্ক্রিয়। কোনটিতে 2টি নিউট্রন বিদ্যমান? এটা হচ্ছে ট্রিটিয়াম হবে, কারণ ট্রিটিয়ামের ভর সংখ্যা 3, সুতরাং হাইড্রোজেনের এই আইসোটোপে 2টা নিউট্রন আছে। ভর সংখ্যার ভিন্নতার কারণে কি তৈরি হয়? আইসোটোপ, কারণ আইসোটোপে প্রোটন সমান থাকে, ভর ভিন্ন থাকে। কোন আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়? এখানে ডিউটেরিয়াম হবে, বাকিগুলো হবে না। সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর কত? সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এখানে হওয়ার কথা NaHCO3, এটা তো এবার মনে হয় এই যে তোমাদের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টে আসছে। সোডিয়াম 23 আর 1 24, 24 আর 12 হচ্ছে 36, 36 আর 48 কত? 814, 84। সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর হচ্ছে 84। কি ব্যবহার করে উদ্ভিদের চলাচল চিহ্নিত করা যায়? এটা হচ্ছে গাইগার মুলার কাউন্টার বা গাইগার কাউন্টার। এরপরে আয়োডিন 131, এটা কোন রোগের চিকিৎসায় ব্যবহার করে? এটা হচ্ছে গয়টার। সুতরাং এটা গলগণ্ডের চিকিৎসায় ব্যবহৃত হয়, গয়টার। সো উদ্ভিদ কিভাবে বেড়ে ওঠে এটা জানতে কোন আইসোটোপ? এটা হচ্ছে উদ্ভিদের বেড়ে ওঠা, এটা 32 ফসফরাস। কোনটি ফসিলের বয়স নির্ধারণে ব্যবহার করা হয়? ডেফিনেটলি কার্বন 14, এই যে এটা কার্বন 14 পৃথিবীর বয়স এবং ইভেন ফসিলের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। সো কোন বিজ্ঞানী বা নিচের কোন ক্ষেত্রে নিলস বোর অপেক্ষা রাদারফোর্ডের অবদান বেশি? এটা নিউক্লিয়াস আবিষ্কারের ক্ষেত্রে হবে। উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে ইলেকট্রন স্থানান্তরিত হলে শক্তির কি ঘটে? উচ্চতর থেকে নিম্নতরে আসলে বিকিরণ হয়, আর নিম্নতর থেকে উচ্চতর গেলে শোষিত হবে, ইলেকট্রন শোষণ করবে। সো রাদারফোর্ডের কোন পরীক্ষা দ্বারা পরমাণুর মডেল আমরা ধারণা পাই? আলফা কণা বিচ্ছুরণ। নিলস বোরের পরমাণু মডেল 1913 সালে। পরমাণুর ব্যাসার্ধ কত? এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 10⁸ সেন্টিমিটার। এটা একটু মাথায় রাখো, 10⁻⁻8 সেন্টিমিটার। এটা অ্যাটমিক রেডিয়াস অ্যারাউন্ড, ইউজুয়াল একটা হিসাব হচ্ছে অ্যাটমিক রেডিয়াসটা কত। অনুমোদিত কক্ষপথের ধারণা কে দেয়? নিলস বোর। তড়িৎচুম্বকীয় তত্ত্বের আবিষ্কারক ম্যাক্সওয়েল। ডি অরবিটাল সম্পূর্ণরূপে পূর্ণ থাকে জিঙ্কের, 30 যেহেতু 4s2 পরে 3d10 আগে। সো এই ছাড়া আমি আর তেমন কোনো ইস্যু দেখছি না, যা যদিও আমি সবগুলো কভার করতে পারি নাই। তোমরাও একটু ট্রাই করো টেস্ট পেপারটা ধরে। দেখা গেছে যে টেস্ট পেপারে 200, 300 বা 400, 500 এমসিকিউ থাকে। আমার একার পক্ষে তো এতগুলো এমসিকিউ একসাথে কভার করা সম্ভব না। যতটুকু আলাপ করে দিয়েছি তোমরা একটু দেখে শুনে পড়ে নিজেরা একটু প্রস্তুত হও পরীক্ষার জন্য, যেন তোমরা পারো।
এবং এই পারাটা নিজের জন্য পারতে হবে, তুমি পারলেই চলবে, আর কিছু লাগবে না। সো দেখা হবে পরের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফেজ।